রোনার মা, এদিকে এসো। আমি আমি ঘটকের সাথে কথা বলে আসলাম। তিনি আজ আমাদের বাড়িতে আসবে মেয়েদের বিয়ে নিয়ে কথা বলতে। তুমি ওদের বলো ঘর দুয়ার গুছিয়ে রাখে আর নিজেরাও সেজে গুজে থাকে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি মেয়েদেরকে বলছি। রুনা, রিমা, তোরা শোন, আজ ঘটক আসবে তোদেরকে দেখতে। তোরা ঘরদোর গুছিয়ে সাজুগুজু করে থাকিস। আমি কোনো কাজ করতে পারবো না, এই তো বললে আমাকে দেখতে আসবে। এখন কাজ করলে তো আমার গায়ে ধুলাবালি লেগে যাবে, পারবো না আমি ওসব কাজ করতে। ঠিক আছে, তোদেরকে আর করতে হবে না, আমি সব কাজ করছি, তোরা শুধু নিজেদেরকে গুছিয়ে নে। না মা, তুমি একা একা কাজ করবে কেন? আমিও তোমাকে একটু সাহায্য করি। এত কাজ তুমি একাই করে শেষ করতে পারবে না, আমিও একটু তোমার কাছে সাহায্য করে তারপরে না হয় গোসল করে নিব। বড় বোনের কাছে থেকে একটু শেখ। যাও যাও, আমাকে ওসব করতে হবে না। আধুনিকতার ও কি বোঝে? খ্যাত একটা, এমনিতে ওর ভালো বিয়ে হবে না সেটা আমি আগে থেকেই জানি। ঘটক ওকে দেখলেই চলে যেতে চাইবে। এই খ্যাতটা কি করে আমার বোন হলো কে জানে। যাই হোক, আমি আমার ফেসিয়ালটা করে ফেলি। এখন এগুলো ভেবে নিজের মন খারাপ করা যাবে না। অনেক কাজ করেছিস মা, এবার গিয়ে গোসল করে নে, বাকিটুকু আমি করতে পারবো। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছি আমি। মেয়েরা কোথায়? ডাকো ওদের, ঘটক মশাই তো চলে এসেছে। এবার আমার সাজা শেষ। বাহ, খুব সুন্দর লাগছে আমাকে। তোরা দুজনে এবার এই ঘরে আয় দেখি। এই তো, এই দুটো হলো আমার মেয়ে। ও বড় মেয়ে রুনা আর ও ছোট মেয়ে রিমা। বাহ, আপনার মেয়ে তো বেশ সুন্দর। আমার কাছে একটা ভালো ছেলে আছে, পাশের গ্রামের জমিদারের ছেলে। আপনি চাইলে আমি আপনার বড় মেয়ের জন্য কথা বলতে পারি। জমিদারের ছেলে? বাহ বাহ, তাহলে তো অসুবিধা নেই, আপনি কথা বলুন। তবে আমার ছোট মেয়ের জন্য একটা পাত্র খুঁজুন, ওকেও আমরা বিয়ে দেব। বেশ বেশ, আমার কাছে আর একটা ছেলে আছে, সে বড়ই ভালো ছেলে। তার মতন ছেলে আমি এহ জীবনে দেখিনি। সে আমাদের গ্রামের শেষ মাথার মসজিদের ইমাম। তার বাবা মা কেউ নেই, মাদ্রাসায় পড়াশোনা শেষ করে এখন মসজিদের ইমাম হয়ে আছে। ছেলেটার আপন কেউ নেই, তাই তার বিয়ের দায়িত্বটা আমি নিয়েছি। তাহলে আপনি যেহেতু দুই মেয়েকেই বিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আপনার ছোট মেয়ের বিয়ের সম্বন্ধটা আমি তার সাথেই করব। সে তো বেশ ভালো, তাহলে আপনি তার সাথেও কথা বলুন। আমি তাহলে এখন আসি, দুই জায়গায় কাল কথা বলে তারপর আপনাকে জানাবো। এবার আমার চিন্তা কিছুটা কমে এলো। সে তো তোমার কমবেই, বড় মেয়েকে জমিদার বাড়িতে বিয়ে দিচ্ছ। এ কি, এভাবে তুই কথা বলছিস কেন? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? তুমি চুপ করো, সবসময় শুধু রুনা রুনা। আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না। এখন আমাকে বলছো আমি কিভাবে কথা বলছি, কিন্তু বাবা যখন আমার জন্য একটা এতিম ছেলেকে বিয়ের প্রস্তাব দিল, তখন তুমি চুপ করেছিলে কেন? ও কেমন বাজে আর খ্যাত দেখতে, তবুও তোমরা ওকে জমিদার বাড়িতে বিয়ে দিবে, আর আমাকে কিনা একজন এতিম মানুষের সাথে। বাবা, আমি তোমার কাছে কখনো কোনো কিছু চাইনি, আজ যা চাবো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। কি চাস মা, তুই বল, আমি তাই দেব। ঘটককে বলে তুমি জমিদারের ছেলের সাথে রিমার বিয়ের ব্যবস্থা করো, আমি সেই এতিম ছেলেকে বিয়ে করতেই রাজি। ঠিক আছে মা, তাই হবে। রিমা, এখানেও তুই ছোট মানসিকতার পরিচয় দিলি। আমি দোয়া করি মা, তুই ওই এতিম ছেলের কাছে অনেক ভালো থাকবি। সে তোমরা যাই বলো না কেন, আমি তো জমিদার বাড়ির বউ হব, খুব সুখেই দিন কাটবে আমার।
রুনা, আমার তো তেমন টাকা পয়সা নেই, তাই তোমার জন্য আমি কিছু কিনতে পারিনি। এই সামান্য উপহার তোমার জন্য। যখন থেকে আমি মসজিদে ইমামতি শুরু করি তখন থেকেই আমি অল্প অল্প করে কিছু টাকা জমাচ্ছিলাম। তা দিয়েই তোমার জন্য এই সোনার চুড়িটা কিনে এনেছি। বাহ, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। রুনা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন, কি বলবেন? আমি এতিম মানুষ, আমার কেউ নেই। মসজিদের ইমামতি করি, সামান্য যা কিছু পাই তা দিয়েই কোনো মতে সংসার চালাই। আল্লাহ তাআলা রহমত করলে এই অল্প কিছু টাকা দিয়েই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আর তোমার কোনো সমস্যা হলে তুমি নিঃসংকোচে আমাকে জানাবে। আপনি ও নিয়ে কোনো চিন্তা করবেন না, আমার কোনো সমস্যা হবে না। সেই কখন থেকে বসে আছি একা একা, এখনো উনি এলেন না। আর একটু অপেক্ষা করি, আমার মতো এত সুন্দর একটা বউ পেয়েছে, সেই খুশিতেই হয়তো কিছু কিনতে গেছে। অনেকটা সময় তো পার হয়ে গেল, কিন্তু এখনো আসছে না কেন? এভাবে আমি একা একা আর কত সময় বসে থাকবো? একবার বাইরে গিয়ে কারোর সঙ্গে কথা বলে দেখি। বাইরেও কাউকে দেখতে পাচ্ছি না কেন? কেউ আছেন? কোথায় সবাই? এ কি, তুমি এই রাতের বেলা এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করব কেন? আমি তো আপনাদের ডাকছি। তোমার এত বড় সাহস, বাড়িতে এসেই আমার মুখে মুখে তর্ক করছো? জানো না আমি জমিদার গিন্নি? কিন্তু আমার স্বামী কোথায়? সে এখনো ঘরে আসেনি, আমি তাকেই খুঁজছি। ভুলে যেও না তুমি একজন জমিদারের ছেলের বউ, তাই সে কোথায় সেই হিসাব তোমাকে কেউ দেবে না। তার যখন ইচ্ছে সে আসবে, যখন ইচ্ছে যাবে, এসব নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না তোমাকে। আমি তার বিয়ে করাবো, সে আমাকে রেখে এভাবে থাকতে পারে না। শোনো মেয়ে, জমিদার এবং তার ছেলে মেয়ে সবই করতে পারে, আর তোমার মতন একটা সামান্য মেয়ের সাথে আমরা এইসব নিয়ে কথা বলতে পারবো না। আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়েছি বলে নিজেকে মহারানী ভেবো না। এই এই গিন্নি, চলো তো এখান থেকে। এই ছোট লোক মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করতে পারবো না। এটা কি হলো আমার সঙ্গে? এত জোর করে জমিদারের ছেলেকে বিয়ে করলাম, কিন্তু তারা আমার সঙ্গে এই কেমন আচরণ করছে? কি করব আমি এখন? এই যে নবাবের মেয়ে, এখানে বসে কি করছো? যাও, ঘরের সব কাজ করে নাও। আজ থেকে বাড়িতে কোনো কাজের মেয়ে আসবে না, সব কাজ তোমাকেই করতে হবে। ওই তো আমার স্বামী চলে এসেছে। তুমি কাল থেকে কোথায় ছিলে? দেখো, তোমার মা আমাকে দিয়ে সব কাজ করাতে চাইছে, তুমি ওনাকে কিছু বলো। মা, ও কি বলছে এসব? তুমি ওকে বুঝিয়ে বলনি সবকিছু? উনি কি বুঝিয়ে বলবে আমাকে? আর তোমরা আমার সাথে এমন করছো কেন? শোনো, তোমাদের মতো পরিবারে আমরা আমাদের ছেলে বিয়ে করাই এজন্য যেন কেউ আমাদের দিকে আঙুল তুলতে না পারে। তুমি যদি ভেবে থাকো এ বাড়িতে জমিদার গিন্নি হয়ে থাকবে, সেটা ভুল। যাও, গিয়ে নিজের কাজ শুরু করে দাও। এ আমার কি হলো? বাড়িতে এক গ্লাস পানিও নিজে নিয়ে খেতাম না, আর এখানে আমাকে ঘরে সব কাজ করতে হচ্ছে। নিজের সৌন্দর্য নিয়ে এত গর্ব করেছি, অথচ আজ আমার স্বামী আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। ঘুম থেকে উঠতে মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেল। আর ও গেল কোথায়? ওকেও তো দেখতে পাচ্ছি না। প্রথম দিনই এমন দেরি হয়ে গেল, কি যে করি এবার? কিছু করতে হবে না তোমাকে, আমি খাবার তৈরি করেছি। তুমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও। এ কি, তুমি আবার এসব করতে গেলে কেন? আমাকে তো ডাকতে পারতে। আমার অভ্যেস আছে, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি উঠে এখন খেয়ে নাও। মেয়ে দুটোর বিয়ে হয়ে সেই যে চলে গেল, ওদের না দেখে আমি আর থাকতে পারছি না। তুমি আজকেই ওদের আসার জন্য খবর পাঠাও। ঠিক বলেছ তুমি, আমিও তাই ভাবছিলাম। মেয়ে দুটো কেমন আছে কে জানে, আমি আজই ওদের খবর দিয়ে দিচ্ছি।
তুমি রান্নার আয়োজন করো। আমার বাবা খবর পাঠিয়েছেন আমাদের যেতে। তুমি যাবে না আমার সাথে? আমাকে কি তোমার ভিখারি মনে হয় যে আমি তোমার সাথে যাব তোমার বাপের বাড়ি? তুমি যাও। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? আমরা যেভাবে খাই, যেভাবে থাকি, তোমার বাবা এগুলো জীবনে চোখেও দেখেননি। তাহলে কি করে ওখানে গিয়ে আমার ছেলে থাকবে? তুমি একাই যাও। এই ঘরে যে ফলগুলো রাখা আছে সেগুলোই নিয়ে যাও। এমনিতেও তোমরা কখনো এই ফলগুলো চোখেও দেখোনি, তাই আর অন্য কিছু কেনার প্রয়োজন নেই। এগুলোই নিয়ে যাও। আর শোনো, কালকেই কিন্তু চলে আসবে, এসে ঘরের সব কাজ করবে। বাবা অভি, তুই নাকি তোর বন্ধুদের সাথে কোথায় ঘুরতে যাবি? যাওয়ার আগে তোর বাবার সঙ্গে দেখা করে যাস। তোর বাবা তোকে কিছু টাকা দেবে বলেছে। কোথায় ছিলে তুমি? কখন থেকে তৈরি হয়ে বসে আছি, তোমার কোনো খোঁজ খবরই নেই। আরে প্রথমবার শ্বশুর বাড়িতে যাব, তাই একটু বাজার করতে হবে না, তাই একটু বাজারে ছিলাম। চলো এবার। এত জিনিস, ফল, মিষ্টি, মাছ, মাংস, তুমি এত কিছু কেন কিনতে গেলে? এখন কিন্তু তুমি কথা বলে দেরি করছো, তাড়াতাড়ি চলো দেখি। ওই তো আমার মেয়েরা চলে এসেছে। এ কি রিমা, জামাই কোথায়? আসলে ও জমিদারের ছেলে, বোঝই তো কত কাজে ব্যস্ত থাকে। আজ আবার শহরে একটু গুরুত্বপূর্ণ কাজে গেছে, তাই আসতে পারেনি। আরেকদিন আসবে। এই নাও, এই ফলগুলো রাখো। মা, এগুলোও নিয়ে যাও। তোমরা ঘরে এসো। রুনা আপু আর দুলাভাইকে দেখে মনে হচ্ছে খুব ভালো আছে তারা। এতিম বলে তাকে বিয়ে করলাম না আমি, অথচ সে কত কিছু নিয়ে এসেছে। আর আমার স্বামী তো আমার সাথেই এলো না। যাক, এসব ওদের বুঝতে দেয়া যাবে না। এই যে রিমা, কি ভাবছিস? এই দেখ, তোর দুলাভাই বিয়ের দিন আমাকে কি উপহার দিয়েছে। এই সামান্য চুড়ি দিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছ? আর আমাকে তো কত কিছু দিয়েছে, কিন্তু পরে আসিনি। যদি অত দামি দামি গহনাগুলো হারিয়ে যায়? এবার তোদের গল্প শেষ করে খেতে আয়। এবার আমাকে যেতে হবে। আমাদেরকেও যেতে হবে। জানেননি তো আমি মসজিদের ইমাম, ওদিকে সব পড়ে আছে। ঠিক আছে, তোমরা আবার এসো। মা, বাবা, তোমরা আমাদের বাড়ি যেও। ঠিক আছে মা, যাবো। আমার বাড়িতেও একবার যেও মা। কেমন বড় জমিদারের বাড়িতে থাকি সেটা একবার দেখে এসো। ঠিক আছে, আমি আর তোর মা যাব। এই যে চলে এসেছেন মহারানী। এত দেরি করলে কেন? এদিকে কত কাজ পড়ে আছে, এক্ষুনি সব কাজ করে নাও। আপনার ছেলে এসেছে? তার আসতে বেশ কিছুদিন দেরি আছে, ওখানে সে কিছুদিন থাকবে। এখন কথা না বাড়িয়ে কাজে হাত লাগাও। এভাবে অপমানে অবহেলায় দিন কাটতে থাকে রিমার। ওদিকে রুনার দিন কাটছিল খুব সুখে শান্তিতে। চলো একবার রিমার বাড়ি থেকে ঘুরে আসি। মেয়েটা চলে গেছে অনেক দিন হলো, জামাইটাও আসেনি। চলো গিয়ে একবার দেখে আসি, জামাইকে না হয় আমাদের সাথে নিয়ে আসবো। বেশ তো, তাই চলো তবে। আপনারা, আপনাদেরকে এই বাড়িতে কে আসতে বললো? আসলে বাবা, কেউ বলেনি, তোমাদেরকে দেখতে এসেছি। আর বিয়ের পর একবারও তুমি আমাদের বাড়ি যাওনি, তাই তোমাকে নিতে এসেছি। সব বুঝেছি, আমাদের ছেলেকে ভোলানোর কায়দা খুঁজছেন। বড়লোক দেখে এরা নিজেদের মেয়ের বিয়ে দেয় স্বার্থের জন্য। আপনারা এসব কি বলছেন? মা, বাবা, তোমরা আমাকে এখান থেকে নিয়ে চলো। এখানে তোমাদের অপমান আমি আর দেখতে পাচ্ছি না। পরে তোমাদের সব বলবো। হ্যাঁ যাও, কিন্তু এই বাড়িতে আর ফিরে এসো না। মা, চলো রুনা আপুর বাড়িতে যাই, তারপর আমরা বাড়িতে যাব। রিমা, বাবা মা, তোমরা, তোমাদের এমন লাগছে কেন? এসো এসো, ঘরে এসে বসো। আপু, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে অনেক অপমান করেছি। লোভে পড়ে আমি ওই জমিদারের ছেলেকে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর একদিনও আমি সুখ পাইনি।
কষ্ট পাস না বোন। কিন্তু আমি আর কোনোদিনও ওই বাড়িতে যাব না। আমি বাবা মার কাছেই থাকবো। তাই থাকবি, তুই আমাদের মেয়ে, সারা জীবন তুই আমাদের কাছেই থাকবি। মান্দাকিনীকে 4-5 জন লোক ঘিরে ধরেছিল, আর তাদেরকে দেখতে কিছুটা গুন্ডাদের মতো লাগছিল। তাদের মধ্যে একজনের হাতে পিস্তল ছিল। সে পিস্তলটি মান্দাকিনীর দিকে ধরে রেখেছিল। আমি বলেছি না আমি তোমাদের সাথে যাব না, যাব না, যাব না, যাব না। মান্দাকিনীর মুখ থেকে এসব কথা শুনে গুন্ডাদের মধ্যে থেকে একজন মান্দাকিনীর হাত ধরলো আর রেগে গিয়ে বলতে লাগলো, এই মন্দাকিনী, এই ভালোই ভালোই বলছি, আমাদের সাথে চল, নয়তো তোকে টেনে হেঁচড়েই নিয়ে যাব। চল চল বলছি। আমি ওসব জগতে কখনোই যাব না, আমি এখানেই থাকবো আমার পরিবারের সাথে। শোন, ওসব জগতের মেয়েদের কোনো পরিবার হয় না, বুঝেছিস তো? তাদের কাজ হচ্ছে সকালে একজনকে খুশি করা, তো বিকেলে অন্য আরেকজনকে খুশি করা। খবরদার, চুপ করো, চুপ করো বলছি। তোমার সাহস কি করে হয় তুমি আমাকে এসব কথা বলছো? এসব বলবো না তো আর কি বলবো? হ্যাঁ, এসব কথা শুনে গুন্ডারা মান্দাকিনীকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যেতে ধরে। ঠিক তখনই সেখানে মান্দাকিনীর শাশুড়ি চলে আসে। আরে আরে, কে তোমরা? আর তাছাড়া এত রাতে আমার বাড়িতে তোমরা কি করছো? আরে আরে, এ কি? আমার বৌমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আপনার বৌমা আমাদের সাথেই যাবে, আর আমাদের মতো অনেক লোকদের ও খুশি করবে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন জায়গার কথা বলছি। এসব কথা শুনে মান্দাকিনীর শাশুড়ি অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না সে গুন্ডাদের কি জবাব দেবেন। বৌমা, এসব আমি কি শুনছি? ওরা কি ঠিক বলছে? হ্যাঁ মা, আপনি যা শুনেছেন সবই সত্যি। এসব কথা শুনে মন্দাকিনীর শাশুড়ি বন্দনা দেবী ভীষণ ঘাবড়ে যায়। তার হাত পা কাঁপছিল। তারপর সে কিছু বছর আগের কথা মনে করতে লাগলো, আর তার সামনে কয়েক মাস আগের কথা ভেসে উঠছিল। সেই দিন বন্দনা দেবীর খুশির সীমা ছিল না। নতুন বউ মন্দাকিনীকে দেখে সে ভীষণ খুশি হয়েছিল। যেদিন তার একমাত্র ছেলে মন্দাকিনীকে নিয়ে বাড়িতে এসেছিল। এরপর বন্দনা দেবী পুজোর থালা নিয়ে আসে আর নিজের বৌমাকে বরণ করে নেয়। বৌমা, প্রথমে তুমি এই পা রাখো, তারপর দ্বিতীয় পা রেখো, কেমন? শাশুড়ির কথা অনুযায়ী মন্দাকিনী তেমনটাই করে, যেমনটা তার শাশুড়ি তাকে শিখিয়ে দিয়েছিল। অভয় ছিল বন্দনা দেবীর একমাত্র ছেলে। সে লাভ ম্যারেজ করেছে। অভয় শহরেই চাকরি করত, আর সেখানে মন্দাকিনীর সাথে তার পরিচয় হয়। দুজনের মাঝেই প্রেমের সম্পর্ক হয়ে যায়। আর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে অভয় তার মাকে না জিজ্ঞেস করেই মন্দাকিনীকে বিয়ে করে ফেলে। অভয় যখন তার মাকে বিয়ের কথা ফোনে বলছিল, তখন অভয়ের মা কিছুটা ঘাবড়ে গিয়েছিল। কি বললি তুই? তুই বিয়ে করে নিয়েছিস? কখন আর কাকে? তুই কি ভুলে গেছিস অভয় যে তুই আমার একমাত্র ছেলে? বিয়ে করার আগে আমার কথা তোর একটাবারও মনে হয়নি? মা, আমি বাড়িতে এসে তোমাকে সবটা খুলে বলবো, কিন্তু এখন তুমি আর আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না প্লিজ। আরে, এখন কি বৌমাকে বাড়িতে নিয়ে আসবি নাকি তোর সাথে রেখে দিবি? আমিও তো একটু দেখি কেমন মেয়েকে বিয়ে করেছিস তুই, যার জন্য মাকে ভুলে গেলি। মা, তুমি যে কি বলছো না, তোমাকে কতবার বলেছি এসব কথা বলো না। আর আমি তোমাকে কেন ভুলে যাব বলো? মাকে কি কখনো ভোলা যায় বলো? আসলে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছিল যে তোমার অনুমতি ছাড়াই আমাকে বিয়ে করতে হলো। কোনো ব্যাপার না বাবা, এখন বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয় তো। বন্দনা দেবী তার ছেলে অভয়ের ওপর ভীষণ মন খারাপ করেছিল, কিন্তু বৌমাকে দেখার সাথে সাথে তার সব মন খারাপ যেন নিমিষেই দূর হয়ে যায়। মন্দাকিনী দেখতে তো ভীষণ সুন্দর ছিলই, তার সাথে সাথে ঘরের সব কাজেই সে এক্সপার্ট ছিল। মন্দাকিনী যেমন ঘরের কাজ করত, তার সাথে সাথে সে জমিরও খেয়াল রাখত। অভয়, তুই তো আমাকে লাখে একটা মেয়ে এনে দিয়েছিস বাবা, এই তো খুবই ভালো মেয়ে। হ্যাঁ মা, আর সেই লাখে একটা বৌমা তোমাকে কিছু বলতে চায়। আরে বলতে কেন, তোমার কাছে সে কিছু চায়? আমার কাছে? হ্যাঁ হ্যাঁ বৌমা, বলো না, আমার কাছে তুমি কি চাও? আমার যা কিছু আছে সবই তো তোমার মা। এরপর মন্দাকিনী যা বলেছিল তা শুনে তো বন্দনা দেবীর চোখ ছানা বড়া হয়ে যায়। মা, আমি ছোট থেকে অনাথ, না আমি বাবাকে দেখেছি আর না আমি মাকে দেখেছি।
কিন্তু আমি এই বাড়িতে আসার পর আপনি আমাকে যেভাবে আদর যত্ন করছেন তা দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে মা। আপনি সারাদিন আমার কত খেয়াল রাখেন। সত্যি আমি অনেক ভাগ্যবতী মা। আমি আপনার কাছে একটা অনুরোধ করছি মা, আপনি আমার সাথে শহরে চলুন না। তাছাড়া আপনি আমাদের সাথে থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো মা। কিন্তু বৌমা, যদি আমি সেখানে চলে যাই তাহলে এই ক্ষেতগুলোর দেখাশোনা কে করবে? মা, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমরা মাঝে মাঝে এসে দেখে যাব, কেমন? এ নিয়ে আপনি আর ভাববেন না। মন্দাকিনীর এমন অনুরোধ শুনে অভয়, তার মা এবং মন্দাকিনী সবাই মিলে শহরে চলে যায়। বন্দনা দেবীর শহরে আসার বেশ কয়েক মাস হলো। সেই দিন অভয় অফিসের কোনো কাজের জন্য ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল। আর ঠিক সেই দিনই কিছু গুন্ডারা এসে মন্দাকিনীর ঘরে আক্রমণ করে। সেই গুন্ডারা মন্দাকিনীর হাত ধরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। আর সেই সব দৃশ্য মন্দাকিনী নিজেও দেখছিল। না না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি আমি আর ওই জগতে কখনোই যাব না। ছেড়ে দাও বলছি, আমাকে ছাড়ো। আসলে মন্দাকিনীর দুর্বলতাই তাকে এই খারাপ জগতে নিয়ে এসেছিল। সে এই জগৎ থেকে মুক্তি চাইছিল, কিন্তু কিছুতেই সে এই জগৎ থেকে বের হতে পারছিল না। অনেকদিন আগের কথা, একদিন মন্দাকিনী রাস্তায় দাঁড়িয়েছিল, কারণ সে গ্রাহকদের জন্য অপেক্ষা করছিল। আর তখনই সে প্রথমবারের মতো অভয়কে দেখে। কি স্যার, যাবেন নাকি? মানে, কোথায় যাব? আরে স্যার, আপনাকে তো স্বর্গে নিয়ে যাব। এই কথা বলে মন্দাকিনী অভয়ের হাত ধরে। এরপর অভয় তার হাত ছাড়িয়ে নেয় আর মন্দাকিনীকে বলে, পাগল হয়েছে নাকি তুমি? হ্যাঁ, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আর আমাকে দেখে কি তোমার এরকম ছেলে মনে হয় নাকি? হ্যাঁ, আরে স্যার, আপনি কি সবার থেকে আলাদা নাকি? এখানে তো আমি সব ছেলেকে একই রকম দেখি। চলুন না স্যার। শোনো, তোমার এসব আজেবাজে কথা শোনার সময় আমার কাছে নেই। আমাকে বাড়িতে যেতে হবে। এরপর অভয় সেখান থেকে চলে যায়। আসলে সেই দিনই ছিল অভয় এবং মন্দাকিনীর প্রথম দেখা। কিছুদিন পর আবারও অভয়ের সাথে মন্দাকিনীর দেখা হয়, আর মন্দাকিনী সেই একই প্রস্তাব দেয়। আরে, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, একবার কি কথা কানে যায় না তোমার? স্যার, যখন টাকার দরকার হয় না তখন আর এসব কিছু মাথায় থাকে না। সারাদিন তো এসব করেই টাকা রোজগার করতে হয়। বলুন, যে এদিন আমি কোনো টাকা উপার্জন করতে না পারি, সেই দিন যে আমাকে কতটা অত্যাচার সহ্য করতে হয় তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে তো বেল্টের মারও খেতে হয়, আর তারা আমাকে জানোয়ারের মতো মারে, জানেন তো? আপনার কি মনে হয় সদা করতে আমার ভালো লাগে? না না, আপনি ভুল ভাবছেন। শুধুমাত্র পেটের দায়ে আমাকে এটা করতে হয়। মানে, এছাড়াও তো আর কোনো কাজ আছে নাকি? তুমি অন্য কাজও তো করতে পারো। কি করব স্যার বলুন? আমি এদের মাঝে এমন ভাবে ফেসে গেছি যে এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এসব শুনে অভয় সেখান থেকে চলে যায়। অভয় চলে গেলেও মন্দাকিনীর সব কথাগুলো যেন অভয়ের মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরের দিন আবারও মন্দাকিনীর দেখা হয় অভয়ের সাথে। কি স্যার, আবারও এসেছেন তো? তাহলে চলুন। না না মন্দাকিনী, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। সেই দিনের পর থেকে মন্দাকিনী আর অভয় প্রায়ই দেখা করত। আর ধীরে ধীরে অভয় মন্দাকিনীর প্রেমে পড়ে যায়। আর একই অবস্থা মন্দাকিনীর মধ্যেও হয়। মন্দাকিনী অভয়কে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু অভয় তার মায়ের জন্য ভয় পাচ্ছিল। কিন্তু একদিন মন্দাকিনী অভয়কে এমন কিছু বলেছিল যে অভয় ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। কি স্যার, বিয়ে করতে ভয় পাচ্ছেন বুঝি? এটা ভেবে যে লোক কি বলবে? জানেন তো স্যার, এরকম মেয়েদেরকে না কেউ বিয়ে করে না, শুধুমাত্র মজাই নেয়। মন্দাকিনী, তুমি আমাকে এখনো চেনোনি। ঠিক আছে, তুমি বিয়ে করতে চাও তো? তাহলে চলো, আজই আমি তোমাকে বিয়ে করব। এরপর অভয় আর মন্দাকিনীর বিয়ে হয়ে যায়, আর মন্দাকিনী সারা জীবনের জন্য সেই খারাপ পথ থেকে সরে আসে। কিন্তু এটা এত সহজ ছিল না। মন্দাকিনী বিয়ে করে অভয়ের সাথে তার বাসায় তো এসে গেছে, কিন্তু মন্দাকিনীর দালাল তাকে খুঁজতে লাগলো। এরপর একদিন সেই লোকগুলো মন্দাকিনীর কাছে চলে আসে আর মন্দাকিনীকে ধরে নিয়ে যেতে চায়। ঠিক সেই সময় পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। আরে আরে, এখানে পুলিশ কি করে এলো? পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম যে। পুলিশকে কে ডেকেছে? হ্যাঁ, কে ডেকেছে পুলিশকে? আমি আমি ডেকেছি পুলিশকে। এরকম একটা দুশ্চরিত্রা মেয়ের জন্য কিনা আপনি পুলিশকে ডেকেছেন? গুন্ডাটির এমন কথা শুনে বন্দনা দেবী তার গালে কষি একটা চড় হাঁকিয়ে দেয়। এতক্ষণ ধরে তোমরা আমার বৌমাকে অনেক বাজে বাজে কথা বলেছ, কিন্তু আর নয়।
এবার যদি আর একটা বাজে কথাও তোমরা বলো তাহলে আমি তোমাদের মেরেই ফেলবো। এ কথা বলতে সেখানে পুলিশ আসে আর সেই গুন্ডাদেরকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মন্দাকিনী তার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলতে থাকে, মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একবার তো অভয় আমাকে এদের থেকে বাঁচিয়েছিল, আর আজ আজ আমাকে আপনি বাঁচালেন। আপনি আমাকে ওই নরকে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন মা। মা, সবাই শুধু তোমার খারাপ দিকটাই দেখবে, কিন্তু কেউ তোমাকে সেই খারাপ পথ থেকে বের করার জন্য কোনো উপায় দেবে না মা। তুমি এ নিয়ে আর চিন্তা করো না। এভাবেই মন্দাকিনীর শাশুড়ি তার পাশে ছিল আর তার মনে সাহস জুগিয়েছিল। এক গ্রামে গীতা তার মা বাবা বিমল আর বাণীর সাথে বসবাস করত। তারা অনেক গরিব ছিল। তারা যে ঘরটাতে থাকতো সেই ঘরটি অনেক পুরনো আর ভাঙা ছিল, যে কোনো সময় ঘরটা ভেঙে পড়তে পারে। বিমল সারাদিন মাছ ধরে সেগুলো বিক্রি করত, আর গীতা বনে জঙ্গলে ঘাস কেটে তা বাজারে বিক্রি করত। এভাবেই বাবা মেয়ে মিলে দুজনে তাদের সংসার চালাতো। গো, সামনে যে বর্ষা আসছে, এক্ষুনি যদি আমাদের বাড়িটা ঠিক না করে তাহলে যে সামনে বৃষ্টিতেই বাড়িটা ভেঙে পড়বে। তখন আমরা কোথায় থাকবো আর কি বা করবো? হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলেছে। এক্ষুনি আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে যে পরে আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাব। কিন্তু এখন আমরা আর কি বা করতে পারি? হাতে যে একটা পয়সাও নেই। সারাদিন মাছ ধরে তা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে তো কোনো মতে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। ঘর ঠিক করবো কি করে? ওগো, তুমি দেখো না গো, কারো কাছে কোনো সাহায্য পাও কিনা? বাণীর কথা মতো বিমল অনেকের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু কেউ তাকে কোনো প্রকার সাহায্য করে না। এরই মধ্যে একদিন হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয়। ও মা, আমার যে খুব ভয় লাগছে। আমাদের ঘরটা যদি ভেঙে পড়ে তখন কি হবে? তুই একদম ভয় পাস না মা, কিচ্ছুটি হবে না। তারা এসব কথা বলছিল, তখনই এক দমকা হাওয়ায় তাদের ঘরের চাল উড়ে যায়। মা মা, ঘরের চালটা যে উড়ে গেল। সব বৃষ্টি তো আমাদের ঘরের মধ্যেই পড়ছে। এখন আমাদের কি হবে মা? এরপর তারা তিনজন মিলে সেই ঘর থেকে বেরিয়ে জঙ্গলে এক বড় গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। ওগো, এই বৃষ্টি যদি এক্ষুনি আর না থামে, ঈশ্বর তুমি আমাদের সাহায্য করো। ঈশ্বর, গিন্নি, তুমি এত ভেঙে পড়ো না তো। ঈশ্বর ঠিক আমাদের পথ দেখাবেন, তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আর তারা তিনজন বাড়ি ফিরে আসে আর দেখে যে তাদের সম্পূর্ণ বাড়িটা ভেঙে একদম মাটিতে পড়ে আছে। তা দেখে গীতা আর বাণী ভীষণ কাঁদতে থাকে। আমাদের কি হলো বাবা? আমাদের বাড়িতে তো পুরোটা ভেঙে গেছে। এবার আমরা কোথায় যাব? থাকবো কোথায়? তবে এবার কি আমাদের রাস্তায় রাস্তায় থাকতে হবে? বিমল গীতার বাণীর কোনো কথার উত্তর দেয় না, কারণ সে নিজেই অনেক ভেঙে পড়েছিল। সে কি বলে তাদের সান্ত্বনা দেবে সেটা সে নিজেই বুঝতে পারছিল না। তারা সেই রাতটি তাদের ভাঙা বাড়ির সামনে বসে কাঁদতে কাঁদতে কাটিয়ে দেয়। দিন সকালবেলা, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি। মাছ ধরতে না গেলে আবার আমরা খাবো কি বলো তো? তাহলে মা, আমিও ঘাস কাটতে যাই, এতে সামান্য কিছু হলেও উপকার হবে। ঠিক আছে, দুজনে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। এখানে আবার আমার একা একা থাকতে ভয় লাগবে। এরপর বিমল মাছ ধরতে চলে যায় আর গীতা চলে যায় ঘাস কাটতে। গীতা ঘাস কাটতে কাটতে বলে, ঈশ্বর, গরিবদের সাথে কেন বারবার খারাপ হয়? আমরা তো এমনিতে অনেক সমস্যার মধ্যে থাকি, তবু আমাদের এত সমস্যা কেন হয়? আর কেন বারবার এত বড় বড় বিপদ হয়? আমাদের গরিবদের কপালে কি কোনোদিনও সুখ নেই? গীতা এসব বলে কাঁদতে কাঁদতে ঘাস কাটতে থাকে। হঠাৎই তার মনোযোগ ঘাসগুলোর দিকে যায়।
সে ভাবতে থাকে, আচ্ছা, আমি যদি এই ঘাসগুলো দিয়ে বাড়ি বানাই তাহলে কেমন হয়? ঘাসগুলো তো অনেক বড় বড়। এগুলো দিয়ে বাড়ি বানালে বৃষ্টির পানি কিছুতেই আর ঘরের মধ্যে পড়তে পারবে না। হ্যাঁ, আমি বরং তাই করব। এসব ভেবে গীতা অনেক ঘাস কাটে আর সেগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। আর বাড়িতে গিয়ে সে তার মাকেও সব কথা খুলে বলে। উপায়টা তো ভালোই, তবে চল আর দেরি না করে আমরা কাজে লেগে পড়ি। আকাশ কালো ঘন মেঘে ছেয়ে আসছে, যে কোনো সময় আবার বৃষ্টি পড়বে মা। এরপর মামে মিলে প্রথমে ঘরের চাল বানায়, এরপর আস্তে আস্তে পুরো ঘর বানিয়ে ফেলে। এরই মধ্যে বৃষ্টি পড়া শুরু করে দেয়। তারা দুজনেই সেই ঘাসের বাড়িতে ঢুকে পড়ে। মা, দেখেছো, আমাদের ঘাসের বাড়িতে আর বৃষ্টি পড়ছে না। আমাদের আর কোনো চিন্তা নেই, এখন যত ইচ্ছে বৃষ্টি আসুক বাবা। অন্যদিকে বৃষ্টি পড়তে দেখে বিমল ভীষণ চিন্তায় পড়ে যায়। না জানি বাড়িতে মামে দুজনে কিভাবে আছে। বাড়ি আর কি বলছি, আমাদের তো কোনো বাড়িই নেই। না না, এসব ভাবলে আর এখন চলবে না, আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে। এরপর বিমল দ্রুত বাড়ি চলে আসে আর এসে যা দেখে তা দেখে বিমল ভীষণ অবাক হয়ে যায়। এ আবার আমি কি দেখছি? ঘাসের বাড়ি? এখানে এটা আবার কার ঘাসের বাড়ি? আর কেই বা এই বাড়িটা বানালো? বিমলের কথা শুনে বানি আর গীতা ঘাসের ঘরের দরজা থেকে বিমলকে ডাকতে থাকে। এরপর বিমল সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে আর গীতা ও বানি তারপর বিমলকে সমস্ত ঘটনা খুলে বলে। সত্যি মা, তুই সত্যি অনেক অসাধারণ কাজ করেছিস রে। এই ঘাসের বাড়িতে কোনো পানিও পড়ছে না। বর্ষায় এই ঘাসের বাড়ি আমাদের এখন একমাত্র সম্বল হয়ে উঠেছে। এভাবে তারা ঘাসের বাড়িতে থাকতে শুরু করে। টানা বেশ কিছুদিন বৃষ্টি পড়তে থাকে। বর্ষায় ঘাসের বাড়ির কোনো ক্ষতিই হয় না। আশেপাশের বেশ কিছু বাড়িঘর বন্যার জলে ভেসে যায় আর কিছু বাড়িঘর তলিয়েও যায়, কিন্তু তাদের ঘাসের বাড়ি ঠিক তেমনি ছিল। তারা নিশ্চিন্তে বর্ষায় ঘাসের বাড়িতেই কাটাতে থাকে। অনেক দিন কেটে যায় আর বর্ষাও শেষ হয়ে যায়। পাড়া প্রতিবেশীরা, দূর দূরান্তের লোকেরা সবাই তাদের ঘাসের বাড়ির কথা জেনে যায়। সবাই তাদের ঘাসের বাড়ি দেখতে আসে। অনেকে তাদের কাছ থেকে ঘাসের বাড়ি বানিয়ে চায়। গীতা মা, আমাদেরও একটা ঘাসের বাড়ি বানিয়ে দে না রে মা। হ্যাঁ হ্যাঁ মাসি, দেবো দেবো। এখন তো গ্রীষ্মকাল আসছে, বলো, ঘাস দিয়ে বাড়ি বানালে সে বাড়ি অনেক ঠান্ডা থাকবে। সূর্যের তাপও ঘরের ভিতরে ঢুকতে পারবে না। তবে তুই যেভাবে বর্ষাটা ঘাসের বাড়িতে থেকে পার করে দিলি তা ভাবতে ভীষণ অবাক লাগছে রে। বর্ষায় ঘাসের বাড়ি সত্যি সত্যি অনেক অসাধারণ। এরপর গীতা অনেককে ঘাসের বাড়ি বানিয়ে দেয়। দিন দিন তারা আরো পরিচিতি লাভ করে। তাদের বর্ষায় ঘাসের বাড়ির কাহিনী নিয়ে অনেক লেখালেখিও হয়। এভাবে তারা অনেক বড় লোক হয়ে যায়। বর্ষা থেকে বাঁচতে ঘাসের বাড়ি বানানোর বুদ্ধিটা যদি তোর মাথায় না আসতো তাহলে আমরা এই দিনটা হয়তো আজ দেখতে পেতাম না রে মা। আমি তো কোনো কিছু করিনি বাবা, সবই তো ঈশ্বরের আশীর্বাদ, বলো। এরপর থেকে তারা তিনজনে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।